আবারও 3 দিনের হিট অ্যালার্ট, তীব্র গরমে 3 জনের মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় উদ্বেগ। অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রার পারদ, কংক্রিট নয় পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারে পরামর্শ। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপই নেবে কমিশন, দায়িত্বে গাফিলতি করলে ছাড় নয়। কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই, হাটে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে থাকবে সতর্ক নজরদারি। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা চতুর্থবারের মতো আরও 3 দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। অতি তীব্র তাপপ্রবাহের কবলে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, জানাচ্ছেন মানিক সিকদার। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে অব্যাহত আছে তাপপ্রবাহ। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ সারা দেশের মানুষ আছেন চরম ভোগান্তিতে। খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা পড়েছেন দুর্ভোগে। এমনি যাত্রী ভাড়া কম, দ্বিতীয় কথা হয়েছে গরমে টেকতে পারতেছি না, বড় অশান্তিতে আছি। স্যালাইনের পানি, বোতল পানি হলে 15 লিটার পানি কিনে খাইছি পর্যন্ত ভাইয়া। স্যালাইনের পানি গরমে কাউন্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের পানীয় দোকানে পথচারীদের ভিড়। তীব্র গরম, যে গরমের কারণে তরমুজের একটু ব্যবসাটা ভালোই হচ্ছে। গরমের কারণে চলাফেরা করতে আসলে অনেক সমস্যা হয়, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে গরম। তীব্র গরমে ভোগান্তিতে আছেন গণপরিবহনের যাত্রীরা। গরমে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বয়স হয়ে গেছে, এখন তো সমস্যা হবেই। সেই যে গাড়ি ফাঁকা টানতেছে না, এই যে এতক্ষণ অপেক্ষা করতেছে, এত গরমে তো বসে থাকা যায় না। শ্রমজীবী ও পথচারীদের সুপেয় পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে। এছাড়া সুপেয় পানির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগে খুশি পথচারীরা। ব্যানারটা দেখে দাঁড়ালাম, তখন এখানে একজন আমাকে ডাকলেন, বসলাম, আমাকে পানি দিলেন, পানি খেলাম, প্রেশার মাপলাম। তো অবশ্যই এটা খুবই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। অনেক সময় দেখি মানুষজন ঠান্ডা পানি খায়, এটা একটা আসলে গরম থেকে ঠান্ডা পানি খেলে তার জন্য প্রবলেম, মেডিকেল সায়েন্স এটা নিষেধ করে। তা আমরা কিছু মেসেজ দিচ্ছি একটা লিফলেটের মাধ্যমে। এদিকে চলমান তাপপ্রবাহে নতুন করে আবারও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। যশোর এবং রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আর এছাড়া খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আমরা তাপপ্রবাহের একটা সতর্কবার্তা ইস্যু করেছি। এদিকে সিলেট ও চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ দেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বিস্তার লাভ করতে পারে। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা খুশি হলেও উদ্বিগ্ন অভিভাবকরা। টানা চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি হওয়ায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে শিক্ষকরাও উদ্বিগ্ন, তবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন বিদ্যালয়। মানিক সিকদারের প্রতিবেদন। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 1 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় সকল সরকারি বেসরকারি বিদ্যালয়। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও 28 এপ্রিল স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল থেকে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। ক্লাসের ভিতরে বোঝা যায়নি, কিন্তু বাহিরে অনেক গরম। অনেক ভালো লাগছে, অনেকদিন পর স্কুল খুলছে,
গরম আজকে হালকা লাগছে, কিন্তু স্কুল খুলছে, পড়াশোনা করতে পারছে, এর জন্য অনেক ভালো লাগছে। তবে টানা চতুর্থ দফা হিট ওয়েভ সতর্কতার মাঝে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা তো দুপুরবেলা নিয়ে আসি বাচ্চাদের, যখন আসবে ওরা স্কুলে সারাদিনের জন্য গাছপালা না কি রুদ্র, আমরা কিন্তু টিকতে পারতেছি না। বাচ্চারা ক্লাসে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে। হিট অ্যালার্টে দেখা যাচ্ছে বাচ্চারা রোদে খেলাধুলা করবে, দুষ্টামি করবে, ক্লাসেও অতিরিক্ত গরম, ওরা অসুস্থ হয়ে যাবে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। আমাদের অভিভাবকরা এবং আমরা সবাই উদ্বিগ্ন, কারণ শিক্ষার্থীরা যারা বিশেষ করে ছোট ক্লাসের শিক্ষার্থী, এরা কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটিটা বেশি করে। বাসায় থাকলে হয়তো এই সমস্যাটা হয় না, কিন্তু যেহেতু এখানে অনেক বাচ্চা একসাথে থাকে, এরা কিন্তু বেশ দৌড়াদৌড়ি করতে চায়, ছোটাছুটি করতে চায়। আর যেহেতু গরমটা বেশি, পানিটাও ঠিকমতো হয়তো খায় না। পুরা ক্লাস করতে যায় যদি দেখি যে আমাদের শিক্ষার্থীর বিভিন্ন ধরনের অসুখ, যেমন এই প্রচণ্ড গরমে অনেকের ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগ বালাইতে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আমি আগে তো জীবন বাঁচানোটা আগে আমাদের ক্ষেত্রে। সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে যথাসময়ে শুরু করেছে বিদ্যালয়ের কার্যক্রম। স্কুল মাঠে খরতাপে অ্যাসেম্বলি না হলেও নিয়মিত হচ্ছে ক্লাস। আমরা সরকারি সকল নিয়ম মেনেই আমরা কাজগুলো করছি। শিক্ষার্থীর উপস্থিতিতে আপনি দেখলেনই, ভালোই উপস্থিতি ভালো আছে, তারা ক্লাস করছে। কারিকুলামের জন্য নিয়মিত ক্লাস করা প্রয়োজন, সেক্ষেত্রে ভোরের দিকেই ক্লাস নিতে চান শিক্ষকরা। নতুন শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামরা বাস্তবায়নের শর্তে তো ধারাবাহিকভাবে শিক্ষা যদি প্রতিষ্ঠান চালু না থাকে তাহলে ব্যাঘাত ঘটতে পারে। এদিকে কোনো শিক্ষার্থী অসুস্থ বোধ করলে স্কুলে না আসার পরামর্শ শিক্ষকদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। খরতাপে পুড়ছে সারা দেশ। স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। গরমজনিত রোগে হাসপাতালগুলোতে চাপ বেড়েই চলেছে। হিটস্ট্রোকে পাবনার রাধানগর, চট্টগ্রাম ও নরসিংদীতে মারা গেছেন 3 জন। অন্যদিকে এক পশলা বৃষ্টিতে স্বস্তি এসেছে মৌলভীবাজারে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। সূর্যের প্রখর তাপে থমকে আছে জীবনযাত্রা। তাপ প্রবাহে ঘরেও শান্তিতে নেই মানুষ, তবুও প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ। অস্বস্তিকর গরমে ব্যাহত যশোরের স্বাভাবিক জনজীবন। প্রখর তাপদাহে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। দুশ্চিন্তায় খামারিরা। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গরমে রিক্সা মিক্সা চালাতে পারতেছি না, ঘেমে যাচ্ছে আমরা। আমাদের মুরগি মরে যাচ্ছে, গরমে পানি মেরে আনতে পারতেছি না মুরগি, আমরা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা একটু বেশি। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় বিপাকে শিক্ষার্থীরা। আমাদের স্কুল সকাল 7টায় শুরু হলে আমাদের জন্য পাবনা জেলার ওপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। রাধানগর এলাকায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হিটস্ট্রোকে মোশতাক আহমেদ নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর চাঁদগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যেতে হেঁটে ফেরিতে ওঠেন। এরপর হঠাৎ ফেরিতেই ঢলে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবীর সহকারী ছিলেন। স্বজনরা জানান, দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় নরসিংদী আদালত প্রাঙ্গণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। গরমে বিরূপ প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পোল্ট্রি খামারেও। তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি, কমছে ডিমের উৎপাদন। ক্ষতির আশঙ্কায় দিশেহারা খামারিরা। মুরগি ঠিক রাখা যাইতেছে না, প্রতিদিন প্রোডাকশন কমতেছে, স্টক করে মুরগি মারা যাইতেছে গরমের জন্য, এবং ডিমের প্রোডাকশন প্রতিদিনই কমতেছে। এদিকে বৃষ্টির জন্য রোববারও নওগাঁর নওজোয়ান ঈদগাহ মাঠ, চুয়াডাঙ্গার দামুরহুদা, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। এদিকে 5 মিনিটের এক পশলা বৃষ্টি স্বস্তি ও প্রশান্তিতে ভিজিয়েছে মৌলভীবাজারবাসীকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সারা দেশে তাপদাহের প্রভাব পড়েছে ফল ফসলে। হিটস্ট্রোকের ভয়ে দিনে কাজ করছেন না শ্রমিকরা। রাতে গরম কম থাকায় ধান কাটছেন অনেকেই। আমলিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা। শরীয়তপুর ও মেহেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। শরীয়তপুরের প্রধান ফসল হল ইরি বোরো। এরই মধ্যে বেশিরভাগ ক্ষেতের ধান পেকে গেছে। সদর উপজেলার
চরকাশাভো গ্রামের আজিজুল হক শিকদার এবছর প্রায় 10 একর জমিতে ইরি বোরো আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো, তবে শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে পড়েছেন। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলায় কাজ করতে রাজি হচ্ছেন না শ্রমিকরা। গরম কিছুটা কম থাকায় রাতে ধান কাটছে শ্রমিকরা। ধান কাটতেছি দিনের বেলা, মনে করেন যে রোদ্র, এর ভিতরে পরিশ্রম হয়, ঘাম পড়তে পড়তে মানুষ স্টাক করে অনেকে মারাও যায়, বুঝলেন। আমাদের এলাকায় বহুত মানুষ স্টাক করছে। স্বাস্থ্য ঝুঁকিতে না গিয়ে নিরাপদ উপায়ে ক্ষেতের ধান সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। পানীয় জাতীয় খাবার বা স্যালাইন খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং যতটা পারবে যে কিছুক্ষণ পরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরপর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা একটু রেস্ট নিতে পারে। তীব্র তাপদাহে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। ফল ফসলেও পড়েছে তাপদাহের প্রভাব। আম, লিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় চিন্তিত বাগান মালিকরা। কৃষি বিভাগের পরামর্শে গাছের গোড়ায় সেচ ও পানি স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না আম, লিচুর গুটি। মোকল কম এসেছিল, তারপরে যা এসেছিল মেঘাটো পানি হইলে খরানের অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তীব্র তাপদাহ থেকে আম, লিচুর গুটি রক্ষা করতে বাগান মালিকদের গাছের গোড়ায় রিং করে সেচ দিতে বলা হচ্ছে। সেই সাথে গাছে পানি স্প্রে করারও পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। মেহেরপুরে এবার 2370 হেক্টর আমের বাগান রয়েছে, লিচুর বাগান 690 হেক্টর জমিতে। মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি সহ নানা জাতের আমের কদর রয়েছে দেশ জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। অসহনীয় এই তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের বাইরে কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের পাশাপাশি জরুরি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা। জানাচ্ছেন শিউলি শবনম। দেশে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহের মাত্রা ও ব্যাপ্তি। রাজধানী ঢাকা সহ পুরো দেশ যেন পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। আগামী কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির এমন প্রবণতা অব্যাহত থাকবে। তাপদাহের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যেমন কমে আসবে, তেমনি সবসময় অনুভূত হবে তীব্র গরম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী অপরিকল্পিত নগরায়ন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। পরিবেশকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত উন্নয়ন করায় সে উন্নয়ন এখন দুর্যোগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন তারা। তাপমাত্রা বাড়াকে দুর্যোগ ঘোষণা দিয়ে শিগগিরই অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ পরিবেশবাদীদের। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যেটি রয়েছে আমাদের, এটিকে এখন দুর্যোগ হিসেবেই দেখছে না। আপনি চিন্তা করে দেখুন, এপ্রিল মাসে এখন যে অবস্থা, আগামী মে মাসে কিন্তু 17 দিন পয়েন্ট আউট করা আছে যে হিট ওয়েভ কিন্তু আরও বাড়বে। তার মানে হিট ওয়েভ বাড়লে কী হবে? আপনার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষগুলো। কিন্তু আমরা চাই একটা সুন্দর অ্যাকশন প্ল্যান এই বছরকে ধরে আগামী বছরগুলোতে, কারণ এটা হিট ওয়েভ বাড়বে, প্রতিনিয়তই বাড়বে, কারণ আনপ্ল্যান্ড সমস্ত কিছু হচ্ছে, কারও কোনো তোয়াক্কা নেই। রাজুকে চোখের সামনে যে সমস্ত বিল্ডিংগুলো করা হচ্ছে, সে সমস্ত বিল্ডিং আপন মনে তৈরি করা হচ্ছে। একটা গ্রিন টেকনোলজি যে ইউজ করে এটা করতে হবে, বারবার বলা হচ্ছে, এটা নীতিগত পলিসির জায়গায় কেন লেখা হবে না? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স, ভিয়েতনাম সহ বিশ্বের উন্নত দেশগুলো এখন ইট কংক্রিটের বাড়ি নির্মাণ থেকে সরে এসে মাটি ও কাঠের বাড়ির তৈরির দিকে ঝুঁকছে। এসি ফ্যানের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকে সেসব বাড়ি। আমার খুব দাহ হয় যে ওদেরকে আমি দেখেছি, ওদের বিভিন্ন শহরে, প্রত্যেকটা শহরে যতটুকু জায়গা পেয়েছে, এক চিলতে জায়গা পেয়েছে, ওরা গাছ লাগিয়ে ফেলছে, ওদের নদীটা পরিষ্কার করে ফেলছে, ওখানে মানুষ যেতে। তাহলে আমাদের সম্পদের স্বল্পতা আছে, এটা সত্যি, কিন্তু সেটাও তো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। বাতাসকে যাওয়ার রাস্তা দিচ্ছেন না। পানিকে, আমি পানি শোষণ করছি, আমি আশেপাশে ঢাকার সব জায়গাতে পানি নিয়ে আসছি, কিন্তু ঢাকা শহরের যে দাবি, যে তার যে ভূমিটা ছিল, তাকে পুরো কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি। তার কি পানি শোষণ করার দাবি নাই? তাকে শোষণ করতে দেন। তাপদাহ কমাতে অবকাঠামো নির্মাণে সবুজ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্বিচারে কংক্রিট ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক বা সবুজ ইট, পাহাড় ধস কিংবা বাঁধ রক্ষায়
বিন্না ঘাসের ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। ঘাসটা নিজেই মাটিটাকে ধরে রাখে, সেটাই স্লোপটাকে স্টেবিলাইজ করে। এখন ধরেন আমার একটা রাস্তা হলো 10 কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাকে কনক্রিটে দিতে হবে, কিছু কিছু জায়গা আছে আমাকে স্ট্রাকচার সলিউশন দিতে হবে। হয়তো দেখা যাবে তার মধ্যে আমার হয়তো 2 কিলোমিটার বা 5 কিলোমিটার আমার ওটা দরকারই নেই। তাহলে ওখানে যদি আমি মনে করেন সেটা সবুজ প্রযুক্তি ব্যবহার করি, তাহলে আমার কি হলো? তাহলে আমার প্রযুক্তিটাও কম খরচের হলো, সেটা পরিবেশ বান্ধব হলো, উল্টা আমি অক্সিজেন পেলাম। তাহলে এই সমন্বয়গুলোকে আমাদেরকে কিন্তু ব্যাপকভাবে বাড়াতে হবে। পাশাপাশি নদ নদী, পুকুর, লেক, পার্ক সহ বিভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবহার জরুরি উল্লেখ করে শহর থেকে গ্রামের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে অংশ নিয়েছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি লজ্জা পাওয়া উচিত বলেও মনে করেন ওবায়দুল কাদের। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। শহীদ শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। পরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মন্তব্য প্রসঙ্গে বিএনপিকে কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না বলে মন্তব্য করেন তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। জিয়া মোশতাকের হাত ধরেই দেশে হত্যা, কু ও ষড়যন্ত্র রাজনীতি শুরু বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশে হত্যা, কু। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন। সকালে নির্বাচন সামনে রেখে গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় প্রার্থীদের নির্বাচনী বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করারও আহ্বান জানান কমিশনার। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগের নির্বাচনগুলো থেকেও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপজেলা নির্বাচনে কঠোর থাকবে কমিশন। বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন ইসি আলমগীর। যা যা প্রয়োজন, যতখানি কঠোর হওয়া প্রয়োজন সেটুকু হতে হবে, এর চেয়ে কম করা যাবে না। আর যদি আমরা কেউ কম করি তাদেরকেও ছাড়া হবে না। ভোটের কাজের সাথে জড়িত আছেন যারা, তাদের তো নিয়মের মধ্যে চলতে হবে, আইনের মধ্যেই চলতে হবে, প্রত্যেককেই চলতে হবে। এই আইনি ব্যত্যয়টা আমরা কোনোভাবে কারো কাছ থেকে আমরা কাম্য না, আমরা এটা প্রশ্রয় দেবো না, আমরা এটা মেনেও নেব না, সে যেই হোক না কেন। পশু খামারিদের সুরক্ষায় কোরবানির ঈদে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করতে চায় সরকার। ঈদের হাটে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠ পর্যায়ে সতর্ক নজরদারি রাখা হবে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এবারে ১,৩০,০০,০০০-এরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। গরুর সরবরাহ যথেষ্ট থাকলেও প্রায়শই দাম থাকে নাগালের বাইরে। আর এবারের উচ্চমূল্যের বাজারে গরুর মাংসের তো আকাল। সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব কোরবানির ঈদ। কি হবে কল্পনা জল্পনা সব মহলে। যদিও প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করলেন, গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে। দেশীয় খামারের উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট। এমনকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান। এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের
একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে। আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, কোনো অপ্রতুলতা নাই। মন্ত্রী এটাও জানালেন, পশুর আমদানির প্রয়োজনই হবে না, সীমান্তে নজরদারি থাকবে যাতে চোরাচালান না হয়। হাটে পশু তুলতে আর পথের সব রকমের চাঁদাবাজি ঠেকাতেও থাকবে সজাগ দৃষ্টি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই, এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি, সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। সুবিধা না নিতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। 1,500 কোটি টাকা টোল আদায়ের মাইল ফলকে পদ্মা সেতু, 1 কোটিরও বেশি যানবাহন পারাপার। কক্সবাজারে অস্ত্রগুলি সহ 5 রোহিঙ্গা সন্ত্রাসী আটক, বান্দরবানে সেনা অভিযানে কুকিচিন আর্মির 2 সশস্ত্র সদস্য নিহত। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। চৌকস মেধাবী এই সেনা কর্মকর্তা ৭১-এ ৯ নম্বর সেক্টর থেকে অংশ নিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামে। বন্দিদশা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর সেনানী শেখ জামালের জীবনের আদ্যপান্ত তুলে ধরছেন প্রণব চক্রবর্তী। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েও সরকার গঠন করতে পারলেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক বন্দী দশায় কাটছে জাতির পিতার সময়। এমন এক ক্রান্তিকালে ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। বাবার জেল জীবন আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও লেখাপড়ায় মনোযোগী ছিলেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পাশ করেন মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা কলেজ হতে। ছিলেন সংস্কৃতিপ্রেমী ও সফল ক্রীড়াবিদ। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও ছিলেন গৃহবন্দী। রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া শেখ জামাল পাক সেনাদের চোখ ফাঁকি দিয়ে ধানমন্ডি থেকে পালিয়ে যান ভারতের আগরতলায়। যোগ দেন মুজিব বাহিনীতে। প্রশিক্ষণ শেষে ফিরে আসেন যুদ্ধের মাঠে। ৯ নম্বর সেক্টরে যোগ দিয়ে দেশ মাতৃকা রক্ষায় প্রাণপণ লড়ে যান শেখ জামাল। স্বাধীনতার পর কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন। জাতির পিতার নির্দেশে বিধ্বস্ত দেশ গড়তে অন্যদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। ব্যক্তিজীবনে শেখ জামাল ছিলেন সাদামাটা এবং অত্যন্ত সরল। খেলাধুলার উন্নয়নে রেখেছেন বিশেষ ভূমিকা। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন শেখ জামাল। ওই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৫ আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল। বাংলাদেশ হারায় দেশপ্রেমী মেধাবী এক তরুণকে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। কর্মকর্তাদের দুর্নীতি প্রমাণ পেলে বরখাস্ত সহ আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শন করেন ভূমিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অফিসের কিছু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ সেবা নিতে এসে প্রতারণার শিকার হয়। অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখা হবে বলেও আশ্বাস দেন ভূমিমন্ত্রী। ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বানও জানান নারায়ণ চন্দ্র চন্দ। 10 কোটি 13 লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংক পাবনা কাশীনাথপুর শাখার 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, ব্যাংক পরিদর্শন করে 10 কোটি 13 লাখ 62 হাজার 378 টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার ওই 3 কর্মকর্তাকে গ্রেফতার করে। অভিযুক্তরা হলেন শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। এদিকে অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। ফাঁদে ফেলে অনলাইন হয়রানি ও প্রতারণার সাথে জড়িত চক্রের 4 জনকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় এসব কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহের পর সেগুলো অশ্লীলভাবে এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি সহ নানানভাবে প্রতারণা করে আসছিল এই চক্রটি। দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক অতিক্রম করল পদ্মা সেতু। বিষয়টি নিশ্চিত করেছেন সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে। উদ্বোধনের পর গতকাল 27 এপ্রিল পর্যন্ত ১,৫০২,৬২,১৫,৯০০ টাকা টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১,১২,৯১,০০০। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৫৬,০১,২০০টি, অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পার হয়েছে ৫৬,৮৯,৮৬৩টি। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গুলিসহ 5 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। এপিবিএন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং 2 নম্বর ওয়েস্ট ক্যাম্পের D9 ব্লকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় 5 জন আটক হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের শরীর এবং বসতঘর তল্লাশি করে পাওয়া যায় বিদেশি 5টি পিস্তল, দেশে তৈরি 2টি বন্দুক ও 18 রাউন্ড গুলি। আটকরা সবাই রাখাইনের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। বান্দরবানের রুমার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে স্থানীয়রা জানান, সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে গুলিবিদ্ধ 2টি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। সব অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে র্যাব, গণমাধ্যমের সহযোগিতা কামনা। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ সহ সকল অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে র্যাব নিজেদের অভিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করবে বলে মন্তব্য করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রাজধানীর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে নতুন পরিচালক আরও বলেন, র্যাব গঠনের পর থেকেই যে কোনো ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে। তাছাড়া মাদক ও কিশোর গ্যাং নির্মূলে আশ্রয় ও প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে সমূলে উৎখাতে র্যাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান কমান্ডার আরাফাত। সকল চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন র্যাবের নতুন মিডিয়া পরিচালক। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল অপরাধ, অন্যায়, অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
শক্তিশালী জনসংখ্যাগত লভ্যাংশ, মজবুত পোশাক রপ্তানি খাত, স্থিতিস্থাপক রেমিটেন্স প্রবাহ এবং স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক অবস্থা গত 2 দশক ধরে বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধিকে সমর্থন করে চলছে। আইসিএভি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বক্তারা আরও বলেন, আকারের দিক থেকে মাত্র 50 বছরে বাংলাদেশের জাতীয় বাজেট প্রায় 1000 গুণ বেড়েছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। তবে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ জ্বালানি এবং রাজস্ব ঘাটতি অগ্রগতিকে ব্যাহত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার আশা বক্তাদের। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান এইচ মনসুর এবং এফসিএ চেয়ারম্যান ও আইসিএভির সাবেক সভাপতি হুমায়ুন কবির। এবার জানাবো আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে বাফেলোর জেনার স্ট্রিটে এই ঘটনা ঘটে। নিহত একজনের নাম বাবুল। 35 বছর বয়সী বাবুলের বাড়ি কুমিল্লায়। কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যান তিনি। অপরজনের নাম আবু সালে মোহাম্মদ ইউসুফ। 53 বছর বয়সী ইউসুফের বাড়ি সিলেটে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তার বাড়িতেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন বাবুল। পুলিশ জানায়, ওই বাড়িতে কাজ করার সময় এক কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছে কিছু অর্থ দাবি করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর গুলি চালায় ওই কৃষ্ণাঙ্গ যুবক। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ভারতে আবারও জাতিগত সহিংসতায় উত্তাল মণিপুর রাজ্য। রোববার সকালে পশ্চিম ইম্ফলের কাংপোকপি জেলার একটি গ্রামে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রাজ্য জুড়ে ফের ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, সকালে পাহাড় থেকে ইম্ফল উপত্যকার ওই গ্রামে একদল বন্দুকধারী ঢুকে ঘরবাড়ি ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গ্রামে নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবীরা পাল্টা জবাব দিলে 2 পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এ সময় গ্রামের নারী, শিশু ও বয়স্কদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। শুক্রবার লোকসভার ভোটের পর থেকেই ফের অশান্ত হয়ে ওঠে মণিপুর রাজ্য। সেদিন রাতে বিষ্ণুপুর জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 পুলিশ সদস্য নিহত হয়। থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মায়াওয়াদ্দির কাছে মিয়ানমারের জান্তা এবং সশস্ত্র জাতিগোষ্ঠীর মধ্যে আবারও সংঘর্ষ চলছে। 2021 সালের অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। জান্তা বিরোধী কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU জানায়, মায়াওয়াদ্দির চারপাশে লড়াই চলছে। থাইল্যান্ডের সাথে মিয়ানমারের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য এই সীমান্ত শহর দিয়েই চলে। গত কয়েক মাসে চীন সীমান্ত সংলগ্ন শান রাজ্যের এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বিপুল এলাকা বিদ্রোহীদের কাছে হারিয়েছে সামরিক জান্তা সরকার। অবশেষে স্থায়ী কোচ পেল পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে ও টি-20 দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গ্যারি কারেস্ট্রেন, আর টেস্টে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। সব সংস্করণেই দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার আজহার মাহমুদ। 22 মে থেকে ইংল্যান্ডের সাথে 4 ম্যাচে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। তখনই দলের সাথে কাজ শুরু করার কথা রয়েছে কারেস্ট্রেনের। 2011 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই হেভি ওয়েট কোচ। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন 101টি ওয়ানডে ও 185টি টেস্ট। অন্যদিকে 71টি টেস্ট ও 97টি ওয়ানডে খেলা গিলেস্পির অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ইয়র্কশায়ারের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরেকবার। আবারও 3 দিনের হিট অ্যালার্ট। তীব্র গরমে 3 জনের মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় উদ্বেগ।
অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রার পারদ, কংক্রিট নয় পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপই নেবে কমিশন, দায়িত্বে গাফিলতি করলে ছাড় নয়। কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই, হাটে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে থাকবে সতর্ক নজরদারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।